একজনের ভেতরে দুজন। লিখেছেন অনিশ দেব। অজয়কে নিয়ে কখনো গল্প লিখব ভাবিনি, কিন্তু গতকাল সন্ধেবেলার একটা ঘটনায় অজয় মনের সামনে চলে এলো। সময়ের গাড়ি এক ঝটকায় আমাকে উড়িয়ে নিয়ে গেল 50 বছর পেছনে। আমি পৌঁছে গেলাম আমার স্কুলে, ক্লাস 7-এর সি সেকশনের ক্লাসরুমে। কতই বা বয়স তখন আমার। সত্যি সত্যি বাও কি তেও, মা বলেছে আও কম। অজয় আমার সহপাঠী ছিল, কিন্তু বন্ধু ছিল না। সত্যি বলতে কি, গোটা ক্লাসে অজয়ের কোনো বন্ধু ছিল না। ও ছিল একা, কিন্তু দ্রষ্টব্য। ও নানান ঢঙে বিচিত্র সব দুষ্টুমি পারফর্ম করত, আর আমরা ক্লাস 7-এর বাকি 38 কি 39 জন অজয়ের পারফরমেন্স অবাক হয়ে দেখতাম। অজয় ছিল বলতে গেলে হিরো, আমরা ছিলাম নীরব দর্শক। অজয়ের কথা লিখতে গিয়ে ওর মুখটা ভেসে উঠছে চোখের সামনে। গোলগাল চেহারা, মাথায় কোঁকড়ানো চুল, চোখে কালো ফ্রেমের চশমা, চশমার কাচের আড়ালে দুটো প্রাণবন্ত চঞ্চল চোখ, ঠোঁটের ওপরে হালকা গোঁফের রেখা। শুধু অজয় কেন, একই সঙ্গে ভেসে উঠছে ক্লাসরুমটাও। আমরা সবাই যে যার ডেস্কের সামনে ছোট ছোট চেয়ারে বসে আছি। আমাদের স্কুলটা ছিল মাঝ কলকাতার এক বিখ্যাত সরকারি স্কুল। ট্রাম রাস্তার পাশেই তার বিশাল বিল্ডিং। বিল্ডিংয়ের লাগোয়া এক প্রকাণ্ড পার্ক, পার্কে প্রচুর গাছপালা, এবং তার ঠিক মধ্যিখানে এক মনোরম চৌকো দিঘি। সেই বিশাল চৌকো দিঘিকে ঘিরে ছিল বেশ কয়েকটা সাঁতারের ক্লাব। আমাদের ক্লাসরুমটা ছিল পার্কের দিকে, দোতলায়। লাস্ট পিরিয়ডে ক্লাসরুমের জানলা দিয়েই আমরা দেখতে পেতাম বাচ্চা কাচ্চারা হাত পা ছুঁড়ে সাঁতার শিখছে। অজয় আমার প্রথম নজর কাড়ে ওর গানের জন্যে। একজন টিচার ক্লাস শেষ করে চলে যাওয়ার পর পরের টিচার ক্লাসে ঢুকতে ঢুকতে 10 কি 15 সেকেন্ড সময় পেরিয়ে যেত। সেই অবসরটুকুতে আমরা বন্ধু বান্ধবের সঙ্গে গল্পে মেতে উঠতাম। সকলের কথাবার্তা মিলেমিশে গিয়ে এক প্রবল গুঞ্জন তৈরি হয়ে যেত সমস্ত ক্লাসরুমে। কিন্তু অজয় সেসবের মধ্যে ছিল না। দুটো ক্লাসের মাঝখানের এই সময়টুকুতে ও ডেস্কে তাল ঠুকে গান ধরত। না, অজয়ের গানের গলা ছিল না। বেসুরো হেঁড়ে গলায় ও গান গাইত, দেশাত্মবোধক গান। কিন্তু স্যার ক্লাসে ঢুকলেই ও চুপ করে যেত। ক্লাসে আমি যেখানে বসতাম আর অজয় যেখানে বসত, এই দুটো জায়গার মধ্যে দূরত্ব ছিল অনেকটাই। তাই আমি দূর থেকে আমার সহপাঠীকে লক্ষ্য করতাম। ও সব সময় শক্তি আর ফুর্তিতে টকবক করত। বেশ বুঝতে পারতাম ঠিকঠাকভাবে লেখাপড়া করার জন্যে ওর জন্ম হয়নি। আমাদের সময়ে স্কুলের জানালাগুলো ছিল পুরনো ধাঁচের, কাঠের ফ্রেমে কাঁচের শার্সি বসানো। জানলাটার মোট 3টে ভাগ। জানলার মাঝের অংশটা ছিল ফিক্সড, দেওয়ালের মতো, আর তার দুপাশের দুটো অংশে ছিল দুটো এক পাল্লাওয়ালা জানলা। তবে জানলার কোথাও কোনো গরাদ কিংবা গ্রিলের কোনো ব্যাপার ছিল না, অনেকটা ফ্রেঞ্চ উইন্ডোর মতো। আর জানলার বাইরে বেশ চওড়া কার্নিশ, ফলে ইচ্ছে করলে কেউ বাইরে থেকে বেয়ে উঠে জানলা দিয়ে ঘরে ঢুকে পড়তে পারে। জানলা নিয়ে এত কথা বলার কারণ, অজয়ের কীর্তিকাহিনীর প্রথম এপিসোডে জানলার একটা বিশেষ ভূমিকা আছে। সকালবেলার প্রথম ক্লাস। বাংলার স্যার পীতাম্বরবাবু ক্লাসে ঢুকে গুছিয়ে বসেছেন। পোশাক ধপধপে ধুতি আর পাঞ্জাবি, রোগা ফর্সা চেহারা,
চোখে চশমা। কয়েক মাস এই স্যারের ক্লাস করার অভিজ্ঞতায় আমরা সকলেই জেনে গেছি এই স্যার বেশ কড়া এবং গম্ভীর প্রকৃতির। তাই আমরা ওকে নিজেদের মধ্যে ভম্বল নামে ডাকি। শুধু তাই নয়, একদিন অঙ্কের স্যার মহাদেববাবুর পিরিয়ডে প্রক্সি দিতে পীতাম্বরবাবু এসেছিলেন। এসেই মাপা গলায় বলেছিলেন, এই শোনো, তোমাদের মধ্যে একজন এখানে এসো, এসে একটা গল্প বলো। বাকি সবাই মন দিয়ে শুনবে, কেউ কোনো গোলমাল করবে না। স্যারের কথা শেষ হওয়া মাত্রই অজয় হাত তুলে বলেছিল, আমি গল্প বলবো স্যার। হ্যাঁ, চলে এসো। অজয় গম্ভীর মুখে স্যারের খাটো মঞ্চের পাশে গিয়ে দাঁড়ালো। গম্ভীর গলায় স্যারকে জিজ্ঞেস করল, স্যার, ভম্বল সর্দার গল্পটা বলবো? স্যার হ্যাঁ বলার আগেই আমরা গোটা ক্লাস হেসে কুটিপাটি। কিন্তু অজয় তখনও গম্ভীর মুখে স্যারের দিকে তাকিয়ে স্যারের অনুমতির অপেক্ষা করছে। তো যেদিনের কথা বলছিলাম, সকালবেলার প্রথম ক্লাসে এসে পীতাম্বরবাবু রোল কল করতে শুরু করেছেন। আমরা রোল নম্বর অনুযায়ী পরপর সাড়া দিচ্ছি, প্রেজেন্ট স্যার, ইয়েস স্যার, প্রেজেন্ট প্লিজ ইত্যাদি। অজয়ের রোল নম্বর ছিল 18। স্যার 18 বলে ডাকার সঙ্গে সঙ্গে কোথা থেকে যেন উত্তর ভেসে এলো, প্রেজেন্ট প্লিজ। অজয় যে ডেস্কে বসত সেই দিকে তাকালেন পীতাম্বরবাবু। অজয়ের ডেস্ক চেয়ার খালি। অবাক হয়ে স্যার আবার ডাকলেন, রোল নম্বর 18। আবার উত্তর এলো, প্রেজেন্ট প্লিজ। কিন্তু অজয়কে দেখা যাচ্ছে না। আমরাও বেশ অবাক হয়ে এদিক ওদিক তাকিয়ে অজয়কে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু অজয় ক্লাসে কোথাও নেই। অজয়, অজয়, তুই কোথায়? শিগগিরই বেরিয়ে আয়। বেশ উত্তেজিত হয়ে ডেকে উঠলেন পীতাম্বর স্যার। উত্তরে এক অদ্ভুত শব্দ ভেসে এলো। দুঠোঁট মুখের ভেতরে ঢুকিয়ে বাতাস টানলে যে বিচিত্র শব্দ তৈরি হয়, সেরকম শব্দ করে কেউ একটা তাল বাজানোর চেষ্টা করছে। স্যারের হুঙ্কারে সে শব্দটা মোটেই থামেনি। ততক্ষণে আমাদের অনুসন্ধানী চোখ সেই মিউজিশিয়ানকে খুঁজে পেয়েছে। সে আর কেউ নয়, আমাদের অজয়। একটা জানলার বাইরে কার্নিশে অজয় চিত হয়ে শুয়ে রয়েছে, দুহাঁটু ভাঁজ করা। মুখে ওই পিকিউলিয়ার শব্দ করছে আর হাত দিয়ে নিজের দু হাঁটুতে তাল ঠুকছে। আমরা সবাই মজা পেয়ে হেসে উঠেছিলাম, কিন্তু স্যার ভয় পেয়ে গিয়েছিলেন। কারণ ওই কার্নিশ থেকে অজয় যদি অসাবধানে পড়ে যায়। এক অদ্ভুত স্নেহমাখা গলায় পীতাম্বর স্যার ডেকে উঠেছিলেন, বাবা অজয়, আয় বাবা, ক্লাসের ভেতরে চলে আয়। এই, তোরা কয়েকজন ওকে হেল্প কর, সাবধানে ধরে ওকে ক্লাসের ভেতরে নামা। আমরা কয়েকজন অজয়কে হেল্প করার জন্যে উঠে দাঁড়াতে না দাঁড়াতেই অজয় জানলা দিয়ে ঢুকে এলো। এক লাফে নেমে পড়ল ক্লাসরুমে। আমরা সবাই চুপ, মনে হয় কি হয় ভাব। লক্ষ্য করলাম পীতাম্বরবাবু এবার পাল্টে গেছেন। একটু আগের আশঙ্কা, স্নেহ এখন উধাও। তার বদলে তিনি ঠান্ডা চোখে অজয়ের দিকে তাকিয়ে রয়েছেন। এমন ঠান্ডা সেই দৃষ্টি যে ওর চোখের পাতাও পড়ছে না। স্যার যেন হিস করে অজয়কে কাছে ডাকলেন, আয়, এদিকে আয়। তারপর ফার্স্ট বেঞ্চে স্যারের কাছাকাছি বসা অশোক নামের এক সহপাঠীকে বললেন, অশোক, তোর স্কেলটা দে তো। অশোক বরাবরই স্যারদের প্রতি অনুগত প্রাণ। ও সঙ্গে সঙ্গে নিজের স্কেল বাড়িয়ে দিল স্যারের দিকে। সে আমলের কাঠের স্কেল, 1 ফুট লম্বা। পীতাম্বরবাবু অস্বাভাবিক রকম রেগে গেলে তবেই শারীরিক আক্রমণের পথে যেতেন, এবং সেই সব আক্রমণে ওর বরাবরের হাতিয়ার ছিল স্কেল। অজয় পায়ে পায়ে
স্যারের কাছে এগিয়ে গেল। ক্লাসরুম থমথম করছে, কারও মুখে কোনো কথা নেই। জানলার বাইরে ওই কার্নিশে গিয়ে উঠেছিলিস কেন? স্যার কথা বলার সঙ্গে সঙ্গে বাতাসে স্কেল নাড়ছিলেন। কার্নিশে গিয়ে তো উঠিনি স্যার, জানলার বাইরে ওই যে শিমুল গাছটা রয়েছে ওটা বেয়ে পার্কে নেমে গিয়েছিলাম। এই পর্যন্ত শোনা মাত্রই বাতাসে স্কেল নাড়ার ব্যাপারটা থেমে গেল। দেখলাম স্যার গোল গোল চোখ করে অজয়ের দিকে তাকিয়ে রয়েছেন। অজয় তখন ওর অ্যাডভেঞ্চারের কৈফিয়ত দিয়ে চলেছে। পার্কে স্যার একটা কাঠগোলাপ গাছ আছে, তাতে অনেক ফুল, আর কি সুন্দর গন্ধ। এ কথা বলার সঙ্গে সঙ্গে পকেট থেকে রুমালের একটা পোঁটলা বের করে ফেলেছে অজয়। রুমালের ঢাকনা সরাতেই প্রকাশিত হলো এক রাশ কাঠগোলাপ ফুল। তাদের অসংখ্য সাদা পাপড়ি আর অদ্ভুত সুন্দর গন্ধ। স্যারের দিকে ফুলের আঁজলা বাড়িয়ে অজয় বলল, আপনি এগুলো নিন স্যার, খুব সুন্দর ফুল। পীতম্বরবাবু পলকে আবার পাল্টে গেলেন। অশোকের স্কেল টেবিলে রেখে অজয়ের হাত থেকে ফুলগুলো নিলেন। সেগুলো টেবিলে রেখে অজয়ের চুল ঘেঁটে দিয়ে বললেন, এত সুন্দর প্রাইজ কেউ কখনো আমায় দেয়নি রে, কিন্তু তাই বলে এত বড় রিস্ক কেউ নেয়। যদি পড়ে টড়ে যেতি, যা ডেস্কে গিয়ে বস। সেদিন থেকেই অজয়কে আমি মনে মনে হিরো বলে মেনে নিয়েছিলাম। অজয় ফুটবল খেলতে ভালোবাসত, আর সেটা খেলতেও বেশ। ওর গাঁটটা গোট্টা শরীরে বয়সের তুলনায় শক্তি অনেকটাই বেশি ছিল। ফুলব্যাক পজিশনে খেলে সেই শক্তি ও দিব্যি কাজে লাগাতো। আমাদের স্কুলের ভেতরে সিমেন্ট বাঁধানো উঠোন ছিল। উঠোনটার চেহারা ছিল ইংরেজি এল অক্ষরের মতো। আমাদের টিফিনের জন্যে বরাদ্দ সময় ছিল মাত্র 20 মিনিট। টিফিন খাওয়ার পর যেটুকু সময় হাতে থাকত, সেই সময়টা আমরা অনেকেই একটা ইটের টুকরোকে ফুটবল বানিয়ে সেই বাঁধানো উঠোনে দিব্যি ফুটবল খেলতাম। আমাদের পায়ে থাকতো কালো রঙের চামড়ার বুট জুতো, যেটা স্কুল ড্রেসেরই অঙ্গ। ফলে ওই বিচিত্র ফুটবল খেলার সময় পায়ে চোট পাওয়ার তেমন ভয় ছিল না। ওই ফুটবল খেলার সময়েই আমি অজয়ের বাড়তি শক্তির ব্যাপারটা টের পাই। অজয়কে নিয়ে দ্বিতীয় যে ঘটনাটার কথা মনে পড়ছে, সেটা হয়েছিল ইতিহাসের স্যার রমাপদবাবুর ক্লাসে। রমাপদবাবু ভীষণ রোগা ছিলেন। হাত পাগুলো ছিল দড়ি পাকানো, নাকটা ঈগল পাখির মতো, গাল ভাঙা। সব সময়েই বিরক্তিতে যেন কপাল কুঁচকে আছেন। ওর চোখে চশমা ছিল। ধুতির খুঁট দিয়ে সেই চশমার কাঁচ পরিষ্কার করাটা ওর একরকম মুদ্রাদোষ ছিল বলা যায়। আমরা স্যারের ডাকনাম দিয়েছিলাম কঞ্চি। সেই নামটা আমরা শুধু নিজেদের মধ্যেই ব্যবহার করতাম, আর স্যার আমাদের সব্বাইকে একটাই নামে ডাকতেন, বাঁদর। শুধু মাঝে মাঝে ওর পছন্দসই কোনো বিশেষণ ওই বাঁদর শব্দটার আগে বসিয়ে দিতেন। যেমন আমাদের চেহারার সাইজ দেখে রমাপদবাবু কাউকে বলতেন বড় বাঁদর, কাউকে বলতেন মিডিয়াম বাঁদর, আবার কাউকে বলতেন ছোট বাঁদর। তবে অজয়ের জন্যে স্যারের স্পেশাল ডাক ছিল লঙ্কা বাঁদর। এই নামের যে কি তাৎপর্য তা আমরা কখনো বুঝতে পারিনি। রমাপদবাবু সব সময় বলতেন, শোন, প্রত্যেকটা মোমেন্টে আমাদের বয়স বাড়ে আর ইতিহাস তৈরি হয়, বুঝলি? এই যে 40 মিনিট ধরে তোরা আমার ক্লাস করলি, তোদের সবার বয়স 40 মিনিটস করে বেড়ে গেল, আর হিস্ট্রি তৈরি হয়ে গেল। ইতিহাস এত চুপি চুপি তৈরি হয় যে খেয়াল না করলে টের পাওয়া যায় না। এই ধরনের কথাবার্তা
রমাপদবাবুর ফেভারিট ছিল। সুযোগ পেলেই সেগুলো এক দফা করে আওড়ে নিতেন। সব সময়ে বোঝাতে চাইতেন যে বিষয় হিসাবে ইতিহাস কি সাংঘাতিক গুরুত্বপূর্ণ। একদিন রমাপদবাবুর ক্লাস চলছিল। ক্লাসের মাঝামাঝি সময়ে ফোর্থ বেঞ্চ থেকে অজয় হাত তুলল। স্যার, একটু বাইরে যাব। কেন রে লঙ্কা বাঁদর, কি এমন জরুরি কাজ পড়ল যে বাইরে যাবি? উত্তরে অজয় ওর বাঁ হাতের কোড়ে আঙুলটা উঁচিয়ে দেখালো। ছোট বাইরে যাব স্যার। নরম সুরে অজয়ের আবেদন শোনা গেল। যা যা, চটপট ছেড়ে আয়। স্যারের অনুমতি পাওয়া মাত্রই অজয় চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছে এবং ক্লাসরুমের দরজার দিকে চটপটে পায়ে রওনা দিয়েছে। ব্যাপারটা সাদামাটা ছোট বাইরের কেস বলেই আমরা সবাই ধরে নিয়েছিলাম, কিন্তু বহু মিনিট পেরিয়ে যাওয়ার পরেও অজয় ফিরছে না দেখে আমরা কেউ কেউ প্রমাদ গুনলাম। সাধারণত ছোট বাইরের অপারেশনে বড়জোর 3 কি 4 মিনিট লাগে, কিন্তু অজয় তো দেখছি প্রায় 20 মিনিট পার করে দিয়েছে। রমাপদবাবু পড়ানোর ফাঁকে ফাঁকে বারবার দরজার দিকে তাকাচ্ছিলেন, দেখছিলেন অজয় ফিরল কিনা। হঠাৎ সবাইকে চমকে দিয়ে ক্লাসের দরজায় অজয় এসে হাজির। স্যার, আসবো? স্যার অজয়ের দিকে তাকালেন। আমরা সবাই একসঙ্গে অবাক হয়ে গেলাম, কারণ অজয়ের মাথা ভর্তি পাকা চুল। কি রে, তোর মাথার এ কি অবস্থা হয়েছে? অজয় বলল। স্যার, আমার বয়স বেড়ে গেছে। আমরা সবাই হো 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 করে হেসে উঠলাম। স্যার আমাদের দিকে ফিরে চুপ বলে ধমক দিয়ে অজয়কে আবার জিজ্ঞেস করলেন, বাথরুমে গিয়ে এতক্ষণ ধরে কি করছিলি হতভাগা? চুপি চুপি ইতিহাস তৈরি করছিলাম স্যার, অজয়ের নিষ্পাপ উত্তর। এরপর যে হাসির রোল উঠেছিল, স্যারের মাল্টিপল ধমকও তাকে থামাতে পারল না। উত্তেজিত রমাপদবাবু চেয়ার ছেড়ে তীর বেগে ছুটে গিয়ে ঝাঁপিয়ে পড়লেন অজয়ের উপরে। ওর চুলের মুঠি ধরে গালে একটা থাপ্পড় কষালেন। হয়তো স্যার আরও কিছু করতেন, কিন্তু তার আগেই পিরিয়ড শেষের ঘণ্টা পড়ে গেল এবং অজয়ও বেঁচে গেল। স্যার চলে যেতেই অজয়কে আমরা অনেকে চেপে ধরেছিলাম। বল, কি করে তোর চুল পাকালি? অজয় হেসে বলল, আটা দিয়ে। বাড়ি থেকে খানিকটা আটা ঠোঙায় করে নিয়ে এসেছিলাম। বাথরুমে গিয়ে সেই আটা মাথায় বুলিয়ে নিয়েছিলাম। দেশের বাড়িতে দেখেছি যাত্রাপালায় মাথায় আটা বুলিয়ে মেকআপ নিচ্ছে, চুল পাকাচ্ছে। আমরা সবাই আলোচনা করতে লাগলাম। অজয় রমাপদবাবুকে রীতিমতো ঐতিহাসিক ধাক্কা দিয়েছে। বন্ধুদের কার কাছে যেন শুনেছিলাম, অজয়দের একটা ছোট্ট মণিহারি দোকান আছে কর্নওয়ালিস স্ট্রিটের ট্রাম রাস্তার ওপরে, নাম দাদুভাই স্টোর্স। অজয়ের বাবা দোকান চালান, আর অজয় নাকি স্কুল ছুটির পর সন্ধেবেলা 2 ঘন্টা করে দোকানে বসে বাবাকে একটু বিশ্রাম দেয়। আমি হাতিবাগান থেকে রোজ স্কুলে যাতায়াত করতাম ওই কর্নওয়ালিস স্ট্রিট ধরে। যাতায়াতের পথে ট্রাম কিংবা বাস থেকে গলা বাড়িয়ে অজয়দের দোকানটাকে খুঁজতাম। দেখতে দেখতে একদিন খুঁজেও পেলাম। ছোট্ট মলিন দোকান, রংচটা সাইনবোর্ড, দোকানে ধুতি আর ফতুয়া পরে একজন রোগা মতন বয়স্ক মানুষ বসে আছেন। গাল বসা, মাথায় টাক, খোঁচা খোঁচা কাঁচা পাকা দাড়ি গোঁফ, অজয়ের বাবা। দোকানটাকে খুঁজে পাওয়ার পর থেকেই স্কুলে যাতায়াতের পথে আমার চোখ আমার অজান্তেই দাদুভাই স্টোর্সকে খুঁজে বেড়াতো এবং পেয়েও যেত। ক্লাস 8-এ ওঠার পরেও অজয়ের সঙ্গে একই সেকশনে পড়ার সৌভাগ্য আমার হয়েছিল। সেই ক্লাসে অজয় এমন এক কীর্তি ঘটিয়েছিল যেটা আমি আজও ভুলতে পারিনি।
ব্যাপারটা হয়েছিল হরিনাথবাবুর ক্লাসে। এখানে হরিনাথবাবু সম্পর্কে দু চারটে কথা বলা দরকার। তিনি আমাদের অ্যাডিশনাল ইংলিশ পড়াতেন, অর্থাৎ প্রথাগত ইংরেজি ক্লাসে যে টেক্সট বই বা গ্রামার পড়ানো হতো, ওর পড়ানোর এলাকা ছিল তার বাইরে। ফলে হরিনাথবাবুর ক্লাসে আমরা নতুন নতুন ইংরেজি শব্দ আর সেসব শব্দ দিয়ে মজার মজার বাক্য রচনা কিংবা শব্দের জাগরালি শিখতাম। যেমন তিনি ক্লাসে প্রশ্ন ছুড়ে দিতেন, বল, হাউ ক্যান ইউ মেক এ মাইল স্মাইল। আমরা উত্তর না দিয়ে স্যারের মুখের দিকে তাকিয়ে চুপচাপ বসে থাকতাম। 5 কি 10 সেকেন্ড অপেক্ষা করার পর স্যার হেসে বলতেন, হা হা হা, এই সহজ প্রশ্নটার উত্তর কেউ দিতে পারলি না। দ্য লেটার এস মেক্স এ মাইল স্মাইল, বুঝলি? হরিনাথবাবু মাঝবয়সী মানুষ, চোখে গোল গোল কাচের চশমা, মাথায় কদম ছাঁট চুল, উচ্চতায় খুব খাটো ছিলেন, সব সময় ধুতি আর পাঞ্জাবি পরতেন, আর হাঁটতেন আর শোলার মতো তাড়াতাড়ি। স্কুলের লম্বা বারান্দা ধরে ওর হেঁটে যাওয়া দেখলে আমরা হাসি চেপে রাখতে পারতাম না। শুধুমাত্র হাঁটার ঢঙের জন্যেই আমরা স্যারের গোপন ডাকনাম রেখেছিলাম ককরোচ। হরিনাথবাবুর মধ্যে একটা কমিক কমিক ব্যাপার ছিল। তাছাড়া ওর শিক্ষাগত যোগ্যতা নিয়ে আমাদের নিজেদের মধ্যে নানান তর্ক বিতর্ক চলত। এর কারণ ছিল আমাদের বাৎসরিক স্কুল ম্যাগাজিন। আমাদের স্কুল ম্যাগাজিনে হেড স্যার থেকে শুরু করে সব টিচারের নাম ছাপা হতো, আর সেই নামের পাশে পাশে ছাপা হতো স্যারদের সব একাডেমিক ডিগ্রি। সেই ম্যাগাজিনেই আমরা দেখেছিলাম আমাদের অঙ্ক স্যারের MA ডিগ্রি, যা বহুকাল হলো দেখা যায় না। আমাদের বাংলা স্যার পীতম্বরবাবুর নামের পাশে ডাবল MA ডিগ্রি ছিল, একটা বাংলায় আর অন্যটা সংস্কৃতে। সেই ডাবল MA ডিগ্রিও অনেক বছর হলো উধাও। তো নানান স্যারের নানান ডিগ্রির মধ্যে হরিনাথবাবুর নামটা আমাদের চোখে কটকট করত, কারণ স্যারের নামের পাশে কোনো ডিগ্রি লেখা থাকতো না। ব্যাপারটা আমাদের ভারী অদ্ভুত লাগতো। তাই স্যার আসলে যে ঠিক কী পাস, কতটুকু পাস, এসব নিয়ে আমরা আলোচনা করতাম। এসব আলোচনা যে অশোভন এবং অন্যায়, সেটা ওই ছোট বয়সে আমরা বুঝতে পারিনি। তবে স্কুল কর্তৃপক্ষ স্কুল ম্যাগাজিনে স্যারদের নামের পাশে পাশে তাদের একাডেমিক ডিগ্রি ছাপার প্রথাটা না রাখলেই পারতেন। ছাত্রদের কাছে স্যারদের শুধু নামই কি যথেষ্ট নয়? সে যাই হোক, হরিনাথবাবু একদিন অজয়ের দুষ্টুমির শিকার হলেন। স্যার ক্লাসে হাসি হাসি মুখ করে আমাদের ইংরেজি শেখাচ্ছিলেন, অ্যাডিশনাল ইংলিশ, যেটাকে আমরা কখনো কখনো বলতাম বাড়তি ইংরেজি। যেমন স্যার প্রশ্ন করতেন, হাউ এ লট গোজ থ্রু এ স্লট। আমরা উত্তর দিতে পারি বা না পারি, স্যার একটু পরেই হেসে বলতেন, হা হা হা, দ্য লেটার এস মেক্স এ লট গো থ্রু এ স্লট, বুঝলি? এরকম আর একটা প্রশ্ন ছিল, হোয়াট মেক্স এ রোড ব্রড। এভাবেই আমরা হরিনাথবাবুর কাছে বাড়তি ইংরেজি শিখতাম। একদিন ক্লাস চলার সময় অজয় হাত তুলে স্যারের কাছে বাথরুমে যাওয়ার পারমিশন চাইল। কোনো স্যারের ক্লাসের মাঝে অজয় বাথরুমে যাওয়ার পারমিশন চাইলেই আমরা নতুন কোনো দুষ্টুমি দেখার প্রত্যাশায় থাকতাম। হরিনাথবাবু অজয়কে জিজ্ঞেস করলেন, বিগ অর স্মল? অজয় বলল, লিকুইড স্যার। অজয়ের মুখে লিকুইড শুনে আমরা সবাই তো হেসে খুন। কিন্তু হরিনাথবাবু কি এক আশ্চর্য ক্ষমতায় নিজের গাম্ভীর্য ধরে রাখলেন। তিনি তাড়াতাড়ি অজয়কে অনুমতি দিয়ে ব্যাপারটার নিষ্পত্তি করলেন, যা, তবে তাড়াতাড়ি ফিরে আসবি। অজয় মুখে কোনো কথা না বলে প্রায় 40 ডিগ্রি ঘাড় হেলিয়ে দিল এবং চটপট পা চালিয়ে
ক্লাস থেকে বেরিয়ে গেল। কিন্তু ও ফিরে এলো 1 মিনিটের মধ্যেই। মে আই কাম ইন স্যার? গলাটা অজয়ের, কিন্তু মানুষটাকে মোটা লোমশ ভুরু, চোখে এক অদ্ভুত চশমা, চশমার দুটো সার্কেলের মাঝে বিশাল মাপের খাড়া গোলাপি নাক, সেই নাকের নিচে পাকানো মোচ। কে এই লোকটা? আসলে ব্যাপারটা হলো, সেই সময়ে প্লাস্টিকের এই খেলনাটা কিনতে পাওয়া যেত। ভুরু, চশমা, নাক এবং ওই পেল্লাই মোচ একই সঙ্গে আটকানো, অনেকটা একটা মুখোশের মতো। তবে সেই চশমাই কাঁচ অথবা প্লাস্টিকের কোনো লেন্স থাকতো না। বাথরুমে যাওয়ার নাম করে অজয় বাইরে গিয়ে নিজের চশমাটা পকেটে পুরে তার বদলে ভুরু, চশমা, নাক মোচের এই অদ্ভুত মুখোশটি পরে নিয়েছে। তারপর কেউকেটা এক অচেনা আগন্তুক সেজে হরিনাথ স্যারের ক্লাসে ফিরে এসেছে। হরিনাথবাবু একটা তীক্ষ্ণ চিৎকার করে অজয়কে লক্ষ্য করে লাফ দিলেন এবং দরজার প্রায় কাছাকাছি গিয়ে ল্যান্ড করলেন। একই সঙ্গে স্যারের মুখ দিয়ে দুটো গালাগাল বেরিয়ে এলো। প্রথম গালাগালটা খুবই সাধারণ মানের, একটি মাত্র শব্দে তৈরি, 2 অক্ষরের শব্দ, যার শেষ অক্ষরটি লা। আর দ্বিতীয় গালাগালটি কিঞ্চিত উন্নত মানের, 2টি শব্দে তৈরি, যার সাহায্যে কোনো ব্যক্তিকে একটি বিশেষ পশুর সন্তান হিসেবে সম্বোধন করা হয়। হরিনাথ স্যারের মুখে আচমকা এই রকম একজোড়া অশিষ্ট সম্বোধন শুনে আমরা যেমন আঁতকে উঠেছি, তেমনি অন্যায়ভাবে অদ্ভুত একটু মজাও পেয়েছি। কিন্তু স্যার ওকে ধরে ফেলার আগেই অজয় দে ছুট। আর কি আশ্চর্য, স্যারও ওকে তাড়া করলেন। ক্লাসরুমের করিডোরের দিকের জানালা দিয়ে আমরা কেউ কেউ বডি অর্ধেক ঝুঁকিয়ে দিয়ে সেই রেস দেখতে লাগলাম, আর বাকিরা ভিড় জমালো ক্লাসরুমের দরজায়। সে এক অদ্ভুত দৃশ্য। স্কুলের লম্বা চওড়া করিডোর ধরে অজয় তীর বেগে দৌড়চ্ছে, আর ওর বেশ খানিকটা পেছনে ছুটে চলেছে ককরোচ স্যার। একটা ভারী খাতা হাতে উল্টো দিক থেকে হেঁটে আসছিল তৃপ্তিদা, আমাদের স্কুলের পিয়ন। তৃপ্তিদা একটু দুলে দুলে চলতো, তাই আমরা ওর নাম দিয়েছিলাম দোলনা। স্যার বোধহয় ছুটে ছুটে হাঁপিয়ে পড়েছিলেন, তাই তৃপ্তিদাকে দেখে দাঁড়িয়ে পড়লেন। অজয়ের দিকে আঙুল দেখিয়ে চিৎকার করে বললেন, এই তৃপ্তি, একে এক্ষুনি হেড স্যারের কাছে নিয়ে যা। 4 অক্ষরের এই তৃতীয় গালাগালটি দ্বিতীয়টির তুলনায় আরও কিছুটা উন্নত মানের এবং একই সঙ্গে বেশ ধাক্কা দেওয়ার মতো। আমরা তো সে ধাক্কা খেয়েই ছিলাম। দেখলাম তৃপ্তিদাও ধাক্কা খেয়ে করিডোরে থমকে দাঁড়িয়ে পড়েছে। না, অজয়কে ধরা যায়নি। ও ততক্ষণে পগার পার, হয়তো ছুটে পালিয়ে গিয়ে বারান্দার পাশের কোনো গাছ বেয়ে নিচের উঠোনে নেমে গেছে। এই ঘটনার 2-4 দিন পর থেকে হরিনাথ স্যারকে স্কুলে আর দেখিনি। কানাঘুষোয় শুনেছিলাম স্কুলের মধ্যে অশিষ্ট শব্দ ব্যবহারের জন্যে ওকে স্কুল ছাড়তে হয়েছে। এই ঘটনায় অজয়ের মন খারাপ হয়ে গিয়েছিল, কারণ ও স্যারের সঙ্গে নিছকই একটু মজা করতে চেয়েছিল। তার ফল যে এমনটা হবে সেটা ও ভাবতে পারেনি। ক্লাস 8-এর পর অজয়ের সঙ্গে আর পড়ার সুযোগ পাইনি, কারণ ক্লাস 9 থেকে ছাত্রদের 4টি শাখায় ভাগ করা হতো, সায়েন্স, টেকনিক্যাল, আর্টস ও কমার্স। আমি সায়েন্স নিয়ে পড়েছিলাম। অজয় নিশ্চয়ই অন্য কোনো শাখায় পড়াশোনা করেছিল, ফলে আমার সঙ্গে ওর দেখা হয়নি। কথাটা ভুল বলা হলো, আমার বলা উচিত ছিল আমি ওকে দেখতে পাইনি, কারণ অজয় আমাদের কাউকেই সেভাবে চিনত না, কিন্তু আমরা সবাই ওকে চিনতাম। আর আমি বোধহয় মনে মনে একটু একটু অজয় হতে চাইতাম। স্কুলের পালা শেষ হলো আমাদের, হয়তো অজয়েরও। তারপর সময়ের স্রোতে পেরিয়ে গেল
প্রায় 50 বছর। আমি অজয়কে ভুলিনি দাদুভাই স্টোর্স দোকানটিকেও। কিন্তু কাজের জগৎ আমাকে কলকাতার অন্যান্য অঞ্চলে এমন ব্যস্ত করে তুলল যে দাদুভাই স্টোর্সের রাস্তায় কখনো যাওয়া হয়নি। যদি বা কখনো গিয়ে থাকি, আমার মন তখন এতই ব্যস্ত ছিল যে দোকানটা খেয়াল করিনি। কিন্তু গতকাল সন্ধেবেলা একটা ব্যাপার হলো। বাড়ির একটা জরুরি কাজে একজন লয়ারের চেম্বারে গিয়েছিলাম। কথাবার্তা শেষ করে বিধান সরণির ট্রাম রাস্তার ধারে বাস ধরব বলে দাঁড়িয়ে আছি। হঠাৎই চোখ গেল উল্টো দিকের ফুটপাতের একটা ছোট্ট দোকানের দিকে। জীর্ণ মলিন চেহারা, তোবড়ানো সাইনবোর্ড। দোকানের নামে কয়েকটা অক্ষর মুছে গেলেও ভাই এবং স্টো অংশ দুটো পড়া যাচ্ছে। অজয়দের দোকান। আমার পা দুটো সঙ্গে সঙ্গে রাস্তা পার হয়ে গেল। আমার দ্বিধা সংকোচকে পাত্তা না দিয়ে ওরা শটান গিয়ে হাজির হয়ে গেল অজয়ের দোকানের সামনে। কিন্তু কোথায় অজয়? দোকানে বসে আছে 18-19 বছরের একটি ছেলে, রোগা, মাজা রং, সবে দাড়ি গোঁফ উঠেছে, চোখ দুটো বড় বড়, যাকে পরিভাষায় আয়ত বলে। মাথার চুল খাড়া খাড়া, গায়ে একটা চেক হাওয়াই শার্ট, পায়ে পাজামা। দোকানের শোকেস ময়লা, কাঁচ 2-3 জায়গায় ফাটা, সেই সব ফাটল পিভিসি টেপ দিয়ে তাপ্পি মারা। দোকানের শোকেসের ভেতরে হরেক রকম বল পয়েন্ট পেন, পেন্সিল আর রিফিল। দুপাশের তাকে লাট করে রাখা খাতা আর দিস্তে কাগজ। দোকানের ডান দিকে সুতোয় বাঁধা অনেকগুলো প্লাস্টিকের বল আর খেলনাপাতি ঝুলছে। বোঝাই যাচ্ছে খাতা, পেন, পেন্সিলের পাশাপাশি বাচ্চাদের টুকিটাকি খেলনাও দাদুভাই স্টোর্স বিক্রি করে থাকে। বাঁ দিকের তাকগুলোর মাঝে একটা ছোট্ট খাঁজে ঠাকুরের আসন চোখে পড়ল। সেখানে খুব সরু সরু কালো রঙের ধূপকাঠি জ্বলছে। দোকানে দাঁড়ানো ছেলেটিকে ভালো করে দেখলাম। না, আমার স্মৃতিতে অমলিন অজয়ের মুখের আদলের সঙ্গে ছেলেটির মুখের আদল কিছুতেই মিলছে না। তাহলে কি অজয়দের দোকানটা হাত বদল হয়েছে? 50 বছর সময়ের মধ্যে সেটা হতেই পারে। একবার কেন, 2-4 বারও হাত বদল হয়ে থাকতে পারে। কিন্তু ছেলেটিকে অজয়ের কথা একটিবার অন্তত জিজ্ঞেস না করে আমি ফিরে যাব না। ভাই, এটা কি অজয়দের দোকান? অজয় মানে আমার সঙ্গে ও স্কুলে পড়তো। ছেলেটি হেসে বলল, আপনি আমার বাবাকে চেনেন? হ্যাঁ, বাবা ওই স্কুলটাতেই পড়তো। অনেক বছর পর ওর সঙ্গে দেখা করতে এসেছি। একবার দেখা করা যাবে? ছেলেটি ঘাড় কাত করল। হ্যাঁ, কেন যাবে না? বাবা তো সবসময় বাড়িতেই থাকে। কথা বলতে বলতে ছেলেটি কাউন্টারের কাঠের ডালা তুলে দোকানের বাইরে বেরিয়ে এলো। হাত দুটো ঘষে ঘষে পাজামায় মুছল। পাশেই একটা ছোট টেলারিংয়ের দোকান ছিল। সেই দোকানের ভেতরে গলা বাড়িয়ে ছেলেটি কাকে যেন বলল, পারভেজদা, আমার দোকানটা একটু দেখো তো। আমি এই কাকুকে একটু বাড়িতে পৌঁছে দিয়ে আসছি। উনি বাবার সঙ্গে দেখা করতে এসেছেন। টেলারিংয়ের দোকানের ভেতর থেকে কারো তীক্ষ্ণ গলা শোনা গেল, ঠিক আছে, তবে জলদি জলদি ব্যাক করো। আমি রওনা হলাম। ছেলেটি আগে, আমি পেছনে। বড় রাস্তা ছেড়ে বাঁ দিকের গলি। সেই গলিতে কিছুটা হেঁটে যাওয়ার পরই আবার বাঁ দিক। এবারে আরও সরু একটা গলি। সেখানে অনেক পুরনো খাটো মাপের সব বাড়ি। তারপর কয়েকটা বাড়ির পরেই একটা মলিন বাড়ির ছোট্ট দরজা দিয়ে ঢুকে পড়ল ছেলেটা। পেছন ফিরে আমাকে ডাকল, আসুন। শেষ পর্যন্ত একটা ঘরে এসে পৌঁছলাম। ছোট মাপের ঘর, বাতাসে পুরনো গন্ধ। ঘরে একটা খাট আর দুটো টুল। একপাশে একটা টেবিলে বই, খবরের কাগজ আর কয়েকটা জামা কাপড় ডাঁই করা। দেওয়ালের কোণে
একটা সেলাই মেশিন। দেখে বোঝা যায় বহুদিন ওই মেশিনে কেউ হাত দেয়নি। ঘরের শেষ আইটেম হলো বিছানায় বসে থাকা একজন বয়স্ক মানুষ, খালি গা, পরনে লুঙ্গি, রোগা, গাল বসা, মাথায় টাক, খোঁচা খোঁচা কাঁচা পাকা দাড়ি, গোঁফ। 5 দশক আগে দূর থেকে যে মানুষটিকে আমি দাদুভাই স্টোরসের কাউন্টারে দেখেছিলাম, তখনই আমি অজয়কে চিনতে পারলাম। ছেলেটি আমাকে দেখিয়ে বলল, বাবা, ইনি তোমার সঙ্গে দেখা করতে এসেছেন, তোমার স্কুলের বন্ধু। অজয় আমাকে খুঁটিয়ে দেখতে লাগলো। বোধহয় পুরনো আমিটাকে খুঁজছিল। একটা টুল দেখিয়ে ছেলেটি আমাকে বলল, আপনি বসুন, বাবার সঙ্গে কথা বলুন। আমি দোকানে যাই, নইলে পারভেজদা আবার খচে যাবে। এই কথা বলে অজয়ের ছেলে চলে গেল। আমি একটা টুল টেনে নিয়ে অজয়ের কাছে বসলাম। অজয়, কেমন আছো? আমি অনিশ। অল্প হেসে অজয় বলল, ও বুঝলাম। আমাকে ওর একটুও মনে নেই। আবার জিজ্ঞেস করলাম, কেমন আছো তুমি? চলে যাচ্ছে ভাই, গ্যাস্ট্রিকের পেইন নিয়ে আছি। লাস্ট মাসে হার্নিয়া অপারেশন হয়েছে। মনে হচ্ছিল আমার চেনা অজয় নয়, তার ছায়ার সঙ্গে আমি কথা বলছি। এরপর আমি কথা বলতে লাগলাম। অজয় শুধু হাঁ শব্দ করে ঠেকা দিতে লাগলো। আমি ওর ছোটবেলার কাহিনী ওকেই শোনাতে লাগলাম। সেসব শুনে ও প্রথম প্রথম ঠোঁটে হাসছিল, অল্প অল্প মাথা নাড়ছিল, কিন্তু একটু পরেই কেমন যেন চুপ মেরে গেল। আমি কথা বলতে বলতে সেই পুরনো অজয়কে খুঁজছিলাম। কোথায় হারিয়ে গেল আমার সেদিনের সেই হিরো? সেই হিরোকে অজয়ও বোধহয় খুঁজছিল। হঠাৎই দেখলাম ও ফুঁপিয়ে কেঁদে উঠল, মাথাটা ঝুঁকিয়ে দিল বুকের কাছে। ওর পলকা শরীরটা ফুলে ফুলে উঠতে লাগলো। আমারও কেমন একটা কষ্ট হচ্ছিল, তাই টুল ছেড়ে উঠে পড়লাম। চুপচাপ বেরিয়ে এলাম ওর ঘর থেকে। বুঝতে পারছিলাম আজকের অজয় সেদিনের সেই অজয়কে সব সময় খুঁজে চলেছে, খুব মিস করছে সেই দুষ্টু ছেলেটাকে। আসলে আমাদের প্রত্যেকের ভেতরে দুজন করে মানুষ থাকে। তারা বিশাল সময়ের দূরত্বে দাঁড়িয়েও হাত ধরাধরি করে চলতে চায়, একে অপরকে মিস করে। কিন্তু অজয়কে তো আমরা হারাতে চাই না। আমি চাই আমরা যারা যারা অজয় হতে পারিনি, তাদের আকাঙ্ক্ষার মধ্যে অজয়রা চিরকাল বেঁচে থাকুক।